দুর্দান্ত সব গোল, নাটকীয় মুহূর্ত, সেট পিস কনভার্সন, হলুদ কার্ড, লাল কার্ড, ফ্রি কিক, পেনাল্টি, কন্ট্রোভার্সি, কি ছিল না গতকাল রাতের এল ক্লাসিকোতে। কোপা দেল রেতে ফাইনালে মুখোমুখি হয়েছিল ফুটবল ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। শেষ মুহূর্তে জুলস কুন্দের গোলে বার্সেলোনা পরাজিত করেছে রিয়াল মাদ্রিদকে, কিন্তু এই এল ক্লাসিকোটা হয়ে থাকবে এই দুই দলের সমর্থকদের জন্য অন্যতম স্মরণীয় একটা ম্যাচ হিসেবে। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার এই ম্যাচের একাদশটা আসলে কেমন ছিল, দুই দলের কোচ আসলে কী ধরনের ট্যাকটিক্স নিয়ে মাঠে নেমেছিলেন, কিংবা এই ম্যাচের গুরুত্বপূর্ণ মোমেন্ট কোনটা কোনটা ছিল, সেসব নিয়েই প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিও। আর এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজমাইন রাফিন, আমার সাথে আছে তাহরিম বিন রেজা। গতকালকে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের স্কোয়াড নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা ছিল, ইভেন আমরাও কিন্তু সেভাবে প্রেডিক্ট করতে পারিনি, কারণ দুই কোচ যে ধরনের মাইন্ড গেমসগুলো খেলেছেন সেটাই আসলে দেখা গিয়েছিল তাদের স্কোয়াডে। তো প্রথমে যদি রিয়াল মাদ্রিদের স্কোয়াডটা দিয়ে একটু শুরু করি, রিয়াল মাদ্রিদ স্কোয়াডে অনেকগুলো পরিবর্তন দেখা গিয়েছে, অনেক প্লেয়ারই কিন্তু ইনজুরি থেকে ফিরে এসেছেন। গোলকিপার হিসেবে আমরা কিন্তু প্রথমে পেয়েছি থিবো কোর্তুয়াকে, তবে লেফট ব্যাকে আমরা প্রেডিক্ট করেছিলাম হয়তো ফ্রান গার্সিয়া কিংবা আলাবা খেলতে পারেন, কিন্তু সেই জায়গায় কিন্তু ফেরল্যান্ড মেন্দিকে কিন্তু ব্যাক দেখা গিয়েছে। এবং ডিফেন্সিভ ডুও হিসেবে রাউল অ্যাসেন্সিও এবং রুডিগার, এবং রাইট ব্যাকে ছিলেন ভাস্কেজের ইনক্লুশন নিয়ে কিন্তু আমরা বার্সার ম্যাচগুলোতে দেখেছি, আগেও একটু কন্ট্রোভার্সি ছিল সেই 4-0 গোলের যে ম্যাচটাতে, সেখানেও কিন্তু ছিল, তবুও কিন্তু ভাস্কেজকে খেলানো হয়েছে, কিন্তু কারণ তিনি ন্যাচারাল একজন রাইট ব্যাক। মিডফিল্ডের দিকে যদি তাকাই, এবার কিন্তু রিয়াল মাদ্রিদ 4-4-2 একটা ডায়মন্ড ব্লক করেই কিন্তু বার্সাকে কন্ট্রোল করতে চেয়েছিল। সেখানে দানি সেবায়োস তিনি কিন্তু ব্যাক করেছেন অনেকটাই, এই মৌসুমে ইনজুরি থেকে ফিরে আসার পরে তিনি কিন্তু অনেকটা সময় পাননি, কয়েকটা ম্যাচেও কিন্তু তাকে সাবস্টিটিউট হিসেবে খেলতে দেখা গিয়েছে। এই ম্যাচে কিন্তু তিনি স্টার্ট করেছেন, এবং রিয়াল মাদ্রিদের সমর্থকরা, কোচরা তারা কিন্তু বলছিলেন ডানি সেবায়োস কুড বি এ কি পার্ট ইন দিস ম্যাচ অ্যাগেন্স্ট বার্সেলোনা। এবং শোয়ামিনি এবং বেলিংহ্যাম তো অবশ্যই তার ফরওয়ার্ড সেই রোলটা পালন করছেন, শোয়ামিনির ইনক্লুশন, এবং ভালভার্দে তার চিরচেনা পজিশনে ফিরে গিয়েছেন। এই দুজন প্লেয়ার আসলে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডটাকে কতটা মানে কি বলবো, কতটা এক্সাইটিং রাখেন, কতটা প্রোগ্রেসিভ রাখেন, এটা আসলে সমর্থকরা জানেন। এবং এদের সামনে ভিনিসিয়াস এবং রদ্রিগো, অর্থাৎ দুইজন সেন্টার ফরওয়ার্ড নিয়ে কিন্তু খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এক্ষেত্রে তাদের প্ল্যান ছিল একটা মিড ব্লক এবং বার্সার যে মিডফিল্ডটাকে সেটাকে একটা ডায়মন্ডের মাধ্যমে কন্ট্রোল করা, এর পাশাপাশি জুড বেলিংহ্যামের উপর ভিত্তি করে এবং ভিনিসিয়াস এবং রদ্রিগোর উপর ভিত্তি করে কিন্তু তাদের অ্যাটাকটাকে সাজিয়েছিলেন। প্রথম একদম একাদশ কিন্তু সাজিয়েছিলেন কার্লো অ্যানচেলোত্তি। বার্সেলোনার একাদশটা কেমন ছিল যদি এটা একটু বলতেন। এক্স্যাক্টলি, তার আগে রিয়াল মাদ্রিদের একাদশ নিয়ে একটু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা গত মৌসুমে যখন কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগদান করেননি, তখন কিন্তু আমরা রিয়াল মাদ্রিদকে দেখতাম নিয়মিত এই 4-4-2 ডায়মন্ডে খেলতে, এবং সেই ডায়মন্ডের টপে থাকতেন জুড বেলিংহাম, এবং তার সাথে দুজন উইঙ্গার হিসেবে খেলতেন ভিনিসিয়াস এবং রদ্রিগো, যারা মূলত লেফট এবং রাইট উইঙ্গার পজিশনে খেলতেন। তো অনেকটা আমরা সেই ফ্ল্যাশব্যাকের মতো করে যেন সেই পুরনো রিয়াল মাদ্রিদকে বা পুরনো ফরমেশনের রিয়াল মাদ্রিদকে এই ম্যাচে আবারও দেখতে পেলাম। বার্সেলোনার ক্ষেত্রে অবশ্য খুব বেশি পরিবর্তন আমরা দেখিনি, বিশেষ করে আমরা এই মৌসুমে বার্সেলোনাকে যে 4-2-3-1 খেলতে দেখেছি, এই মৌসুমেও বা ইনফ্যাক্ট এই ম্যাচেও বার্সেলোনা কিন্তু সেই একই লাইন আপ নিয়েই শুরু করেছিল। অবশ্যই কিছু ইনজুরিগত সমস্যা তো রয়েছেই, রবার্ট লেভানডস্কির কথা আপনি জানেন, আলেহান্দ্রো বালদে তারা কিন্তু শুরু করতে পারেননি এই ম্যাচটা, ইনফ্যাক্ট তারা স্কোয়াডেই ছিলেন না ইনজুরির কারণে। তবুও যদি আমরা একটু একাদশের দিকে তাকাই, সেক্ষেত্রে গোলরক্ষক অবশ্যই সেজনি। আমরা যদি ডিফেন্সের দিকে তাকাই, জুলস কুন্দে, কুবার্সি এবং ইনিগো তারা অবশ্যই বার্সেলোনার অবভিয়াস স্টার্টার। এর বাইরে বাম পাশে বা লেফট ব্যাক পজিশনে আমরা কিন্তু প্রেডিক্ট করেছিলাম যে হেক্টর ফোর্ডকে, যিনি সর্বশেষ ম্যাচে লা লিগায় স্টার্ট করেছিলেন, তাকে শুরু করানোর একটা সম্ভাবনা হয়তো ছিল, কিন্তু এই ম্যাচে জেরার্ড মার্টিন, যিনি মূলত একজন লেফট ব্যাক এবং আলেহান্দ্রো বালদের ব্যাকআপ, তাকেই কিন্তু বা তার উপরেই কিন্তু ভরসাটা রেখেছেন কোচ হ্যান্সি ফ্লিক। এর সামনে যদি আমরা বলি অবশ্যই ফ্রেঙ্কি পেদ্রি এবং অলমো, তার সামনে যদি আমরা বলি লামিন ইয়ামাল, রাফিনহা এবং ফেরান তোরেস, এখানে আসলে খুব বেশি চমকের কিন্তু সুযোগ ছিল না। অবশ্যই আপনাকে একটা প্রশ্ন করব যে বার্সেলোনার প্রিভিয়াস একাদশগুলো কিন্তু 4-2-3-1 দেখা গিয়েছিল, এই স্কোয়াডে বা এই একাদশে কেন অলমোর ইনক্লুশনটা চলে আসলো রাদার দেন ফার্মিন লোপেজ? এই প্রশ্ন যদি একটা উত্তর দিতেন আমাদের। এক্স্যাক্টলি, এখানে ব্যাপারটা হতে পারে যে অলমোর একটা খুব ভালো গুণ হচ্ছে তিনি বিটুইন দ্য লাইন্সে খুব ভালোভাবে অপারেট করতে পারেন। স্পেশালি প্রতিপক্ষের যদি ডিফেন্স লাইন এবং মিডফিল্ড লাইনের মাঝখানে গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে অলমো খুব ভালোভাবে কাজে লাগাতে পারেন। প্রতিপক্ষ যদি লো ব্লকেও খেলার সুযোগ তৈরি করে বা লো ব্লকে খেলা শুরু করে, সেক্ষেত্রেও কিন্তু খুব টাইট স্পেসে অলমো খুব ভালো কাজ করতে পারেন। ফার্মিন লোপেজ খুব ভালো একজন খেলোয়াড়, কোনো ধরনের এখানে সংশয় নেই। তার বল ক্যারি করার অ্যাবিলিটি কিংবা তার ক্রসগুলোও বেশ ভালো, বল তিনি নিয়ে সামনে এগিয়ে যেতে পারেন। কিন্তু ওই যেটা বললাম যে লো ব্লকের এগেনস্টে বা প্রতিপক্ষ যখন ভালো ডিফেন্স করছে, সেই সময় খুব দ্রুত একটা টাইট স্পেসের মধ্যেও নিজের জন্য জায়গা খুঁজে নেওয়া এবং সেখান থেকে চমৎকার ফিনিশিং করা, যেটা অলমো গত ম্যাচগুলোতেও করেছেন, সেক্ষেত্রে কোচ কিন্তু অলমোকে দিয়ে আসলে শুরু করতে চেয়েছেন। এক্স্যাক্টলি, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের একাদশ নিয়ে আমরা কথা বললাম। এবার যদি ম্যাচের দিকে একটু চলে যাই,
আমরা কিন্তু প্রথম হাফে দেখেছিলাম বার্সেলোনা থেকে একটা শেয়ার ডমিনেন্স যেটাকে বলা যায়, অলমোস্ট ইনক্লুশনের কথা বলছিলেন। আমার কাছে মনে হচ্ছিল হয়তো গেমটার টেম্পোটাকে কন্ট্রোল করতে সেই চিরচেনা 4-3-3 ফরমেশনে কিন্তু ফিরে গিয়েছেন পেদ্রি, ফ্র্যাঙ্কি ডিয়ং, অলমো তিনজনই কিন্তু ভালো বলার ইন এ সেন্স। তো তারা যখন এই গেমের টেম্পোটাকে কন্ট্রোল করছেন, হান্সি ফ্লিক কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছিলেন। সেটা কি দেখা গিয়েছিল প্রথম হাফে স্ট্যাটিস্টিক্সে? এক্স্যাক্টলি, প্রথম হাফে যদি আমরা স্ট্যাটিস্টিক্সের দিকে যদি একটু তাকাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে বল পজিশনে বার্সেলোনা অনেকটা এগিয়ে ছিল, এবং বিশেষ করে প্রথম 25-30 মিনিট আসলে আমরা রিয়াল মাদ্রিদের পায়ে খুব বেশি বলই কিন্তু যেতে দেখিনি, এবং সেই সময় ম্যাচের টেম্পোটা বার্সেলোনা পুরোপুরি কন্ট্রোল করছিল। ইনফ্যাক্ট রিয়াল মাদ্রিদ বার্সেলোনার অর্ধে বল নিয়ে আসতেই যেন অনেকটা তাদের খাবি খেতে হচ্ছিল। এবং অবশ্যই সেক্ষেত্রে আপনি যাদের কথা বললেন, সে ফ্র্যাঙ্কি, পেদ্রি এবং গাভি, ইনফ্যাক্ট অলমো এই তিনজন মিডফিল্ডারই আসলে বার্সেলোনার খেলাটাকে কন্ট্রোল করছিলেন। পেদ্রির কথা এক্ষেত্রে আলাদাভাবে বলতে হয়, তার পায়ে বল যখন যাচ্ছিল কোনো ধরনের প্রেসেই যেন আসলে তাকে বিট করা সম্ভব হচ্ছিল না, এবং পেদ্রি খুব ভালোভাবে আসলে ম্যাচটাকে কন্ট্রোল করছিলেন। এর পাশাপাশি লামিন এবং রাফিনহা, ফেরান তারা ছিলেন, তারা আক্রমণের কিছু চেষ্টা করছিলেন। তবে প্রথম ডেডলকটা ভাঙতে আসলে বার্সেলোনার একটু হলেও সময় যেন লেগে গিয়েছিল। একটু বললে আসলে তেমনটাই নয়, বার্সা যেহেতু যেভাবে ডমিনেন্সটা করেছে সেক্ষেত্রে আসলে ইট ওয়াজ ইনএভিটেবল ইন দ্যাট সেন্স। রিয়াল মাদ্রিদ কিন্তু একটু বলে নিতে হয়, যদিও বার্সেলোনা নিয়ে কথা বলছে, রিয়াল মাদ্রিদ কিন্তু পুরোটা অ্যাটাকে তাদের সাজিয়েছিল কাউন্টার অ্যাটাকের উপর ভিত্তি করে। সেক্ষেত্রে জুড বেলিংহাম এখানে একটা বল ক্যারি রোলটা প্লে করছিলেন, যেখানে বাকিরা তাকে সাপোর্ট দিচ্ছিলেন বা ডিফেন্সিভ ডিউটিটা পালন করছিলেন। সেটাই কিন্তু দেখা গিয়েছিল যখন বার্সেলোনার প্রথম গোলটা দেয়। জুড বেলিংহাম ফেরান তোরেসকে ডিসপোসেস করে বলটাকে নিয়ে যখন বার্সার অর্ধে আগান, তখন তিনি একটা থ্রু বল খুঁজতে চান, সেখানে ব্লকটা করেন কিন্তু কুবার্সি অবভিয়াসলি একটা ভালো অ্যাট্রিবিউট, ডিফেন্সিভ ব্লক, এবং সেই ব্লকটা করে তিনি বলটা দেন কিন্তু পেদ্রিকে। মজার ব্যাপার হচ্ছে পেদ্রি অলমোস্ট 69 ইয়ার্স, অর্থাৎ এখানে যদি 60 ইয়ার্ড আমি ধরি, সেখানে 69 ইয়ার্ড থেকে তিনি একটা বল খুঁজে নেন এখানে লামিন ইয়ামালকে, এবং লামিন ইয়ামাল এইখানে বলটাকে হোল্ড করেন, এবং পেদ্রি যে গোলটা করলেন সেই গোলটার আগে তিনি অলমোস্ট 40-41 ইয়ার্স পার করে তিনি কিন্তু এখানে এসেছেন। এখানে একটা কথা বলতে হয় যে পেদ্রি এতটুকু জায়গা পার করেছেন, কিন্তু সেক্ষেত্রে রিয়ালের যে ফ্রন্ট লাইন অর্থাৎ ভিনিসিয়াস, রদ্রিগো এবং যারা সামনে ছিলেন অর্থাৎ জুড বেলিংহাম, তারা কিন্তু এই জায়গাটাতে স্পেসটা কভার করে তারা কিন্তু পিছনে ব্যাক করেনি। আমরা বলছিলাম রিয়ালের সেই চিরচেনা অনীহা প্রেস করতে এবং ডিফেন্সিভ ডিউটিটা পালন করতে, সেখানে কিন্তু একটা বেসিক্যালি বিশাল স্পেস ফাঁকা হয়ে যায় এখানে, এবং লামিন যখন বলটাকে কাটব্যাক করেন, পেদ্রির সামনে মাইল সমুদ্র যা বলেন সেরকম জায়গা ছিল, এবং পেদ্রি যে শ্যুটটা করলেন সেটা আসলে থিবু কোর্তাকে বোকা বানিয়েছিল। পেদ্রি শ্যুটটা একদম প্রেসিশন শট ছিল, এবং বার্সেলোনা কিন্তু সেইখানে 1-0 গোলের লিড নিয়ে নেয়, এবং প্রথমার্ধে বার্সার যে ডমিনেন্স সেটা কিন্তু ফুটে ওঠে পেদ্রির এই গোলটার মাধ্যমে। এক্স্যাক্টলি, আমি একটু আপনার সাথে অ্যাড করতে চাই, লামিন ইয়ামাল যখন দারুণভাবে এই পাশে চলে এসেছিলেন, তার যে রাইট উইঙ্গার সেই তিনি এবং সেই রাইট পাশটাতে, এবং সেই সময় আমরা দেখছিলাম যে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড ইনফ্যাক্ট ডিফেন্ডাররা তাকে মার্ক করার জন্য খুব বেশি ব্যস্ত ছিলেন, এবং এই জায়গাটায় মোটামুটি 4 জন মিলে লামিনকে আসলে মার্ক করার চেষ্টা করছিলেন, এবং আরও কয়েকজন খেলোয়াড় এক্ষেত্রে ছিলেন, যেখানে আমরা দেখেছিলাম ফেরান এবং রাফিনহাকে এই দুটো জায়গায় অবস্থান করতে, সেখানে আরও প্রায় 3 জন খেলোয়াড় এই দুজনকে মার্ক করছিলেন। কিন্তু এই যে জোন 14-এর জায়গাটা, সেখানে আসলে কেউ মার্ক করছিলেন না, এবং সেখানে আসলে কোনো খেলোয়াড়ই ছিলেন না রিয়াল মাদ্রিদের, যে কারণে আমরা দেখলাম এক্ষেত্রে পেদ্রি একটা দারুণ রান নিলেন, এবং লামিন ইয়ামালের সেই কাটব্যাকটা যখন তাকে খুঁজে নিল, তার ফিনিশিংটা ছিল এরপরে চমৎকার, এবং থিবো কোর্তা কোনো ধরনের কোনো সুযোগই পেলেন না। বার্সেলোনা 1-0 ব্যবধানে এগিয়ে থেকেই হাফ টাইমে গেল, এবং হাফ টাইমে পরে কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে চমক আসা শুরু করলো। আমরা বলছিলাম এমবাপ্পে কেন আসলে স্কোয়াডে ইনক্লুডেড না। এমবাপ্পে আসলে রিয়াল মাদ্রিদের অ্যানোনিমাস সোর্স বলছে অ্যাথলেটিকের অনুসারে যে এমবাপ্পে আসলে এই ম্যাচটাকে পুরোপুরি ফিট ছিলেন না, তার হয়তো 60% অ্যাভেলেবিলিটি বা তার ফিট ছিলেন, এরকম একটা ব্যাপার ছিল। তো সেক্ষেত্রে আসলে তাকে ইনক্লুড করাটা আসলে কার্লো অ্যানচেলোত্তিরই চয়েস। তিনি রদ্রিগোকে ইনক্লুড করেছেন 45 মিনিটস, অর্থাৎ দ্বিতীয় হাফের শুরুর দিকে রদ্রিগোকে উঠিয়ে তাকে নামান। এটা কিন্তু একটা বড় গ্যাম্বেল ইন মাই আইস। রদ্রিগোর মতো একটা কনসিস্টেন্ট প্লেয়ার, যে এই মৌসুমে রিয়াল মাদ্রিদের সাইলেন্ট কিলারই বলা যায়, তাকে উঠিয়ে এমবাপ্পেকে নামানো আসলে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা আসলে প্রকাশ পেয়েছে রিয়াল মাদ্রিদের পরের খেলাগুলোতে। অর্থাৎ রিয়াল মাদ্রিদ যখন রদ্রিগোকে উঠিয়ে এমবাপ্পেকে নামান, তখন এই জায়গাতে ভিনিসিয়াস এবং এমবাপ্পে তারা একটা পেয়ার করা শুরু করেন, এবং এর পরবর্তীতে অর্থাৎ 10 মিনিটস পর আরও দুটো সাবস্টিটিউশন দেখা যায়। লুকা মদ্রিচ নামেন, এর পাশাপাশি নামেন আর্দা গুলার। মদ্রিচ নেমে মিডফিল্ডে যোগ দেন, দানি সেবায়োস উঠেছেন এবং লুকাস ভাস্কেস উঠে যান। সেখানে মেকশিফট রাইট ব্যাক এই মৌসুমে যে অনেকবার খেলেছেন অর্থাৎ ভালভার্দে, তিনি কিন্তু রাইটে চলে যান। এবং এর পরবর্তীতে যেটা দেখা যায়, রিয়াল মাদ্রিদের যেই মদ্রিচের বল ক্যারি জুড বেলিংহাম তখন এই দুজন ফরওয়ার্ডের পিছনে মোটামুটি একটা
থার্ড ফরওয়ার্ড হিসেবে বা ইন বিহাইন্ড রানগুলো নিতে বেশি পছন্দ করছিলেন, এবং তারপরে আসলে রিয়াল মাদ্রিদের আক্রমণের ধারাটা বদলে যায়, তারা ক্ষুরোধারা আক্রমণ করতে থাকে এবং তাদের এই তিনজনের পেসকে সামলাতে গিয়ে বার্সা ডিফেন্ডার অর্থাৎ পাউ কুবার্সি, ইনিগো মার্টিনেসকে কিন্তু অনেকটা বেগ পেতে হয়। সেই ফলাফলটাই দেখা যায় আসলে যেই 70 মিনিটে এমবাপ্পের সেই ফ্রি কিকের গোল, সেই গোলটাও কিন্তু আসলে বার্সা একটা ফ্রি কিক গিভ আওয়ে করেছিল, কারণ তাদের যে পেস ছিল এমবাপ্পেকে ওই সময় না আটকালে আসলে সম্ভবই হতো না, তা একদম শিওরই গোল হয়ে গেছিলো বলা যায়। অ্যান্ড এরপরে যখন এমবাপ্পে শটটা ওই জায়গায় বলটা বসালেন, তিনিই ফাউল হলেন, তিনিই কনফিডেন্টলি গেলেন শ্যুটটা নিতে, এবং ওয়ালটাও আসলে বলা যায় শেজনি ভালো সেট আপ করেছিলেন, কিন্তু শেজনির পজিশনটা তিনি মার্ক করলেন এবং সেই জায়গায় শেজনির সাইডে কিন্তু তিনি বলটা পাঠালেন, বলটা কিন্তু পোস্টে লেগে জালে চলে গেল। এবং এমবাপ্পে কী করলেন, এমবাপ্পে দৌড়ে গিয়ে তার সেট পিস কোচকে কিন্তু জড়িয়ে ধরলেন, অর্থাৎ ক্যারিয়ারের যে প্রথম ফ্রি কিক থেকে গোল কিন্তু ছিল এটা এমবাপ্পের ক্যারিয়ারের, এবং এর জন্য কিন্তু তিনি জানালেন ধন্যবাদ তার গুরুকে, অর্থাৎ তিনি যে প্র্যাকটিসটা করেছেন। রদ্রিগো কিন্তু আপনার মনে আছে সে 5-2 সুপার কোপার ভিক্টোরি বার্সার, সেখানে কিন্তু রদ্রিগো শেজনি রেড কার্ডের পর একটা ফ্রি কিক নিয়েছিলেন। তো আমি ন্যাচারালি একটু কিউরিয়াস ছিলাম যে রদ্রিগোকে উঠিয়ে নেওয়ার পর এই ফ্রি কিকটা আসলে কে নেবেন, কর্নারে কি করতে পারবেন, বাট এমবাপ্পে যে অ্যাকচুয়ালি ট্রেনিংয়ে খেটেছেন, পরিশ্রমটা করছেন, সেটাই তিনি শো করলেন। তিনি যে কেন গ্যালাক্টিকো সেটাই তিনি আবার শো করলেন, এবং রিয়াল মাদ্রিদ তখন এক গোলের সমতা নিল, এবং কিন্তু ম্যাচটা কিন্তু তার ঠিক 7 থেকে 8 মিনিট পরে ঘুরিয়ে দিল রিয়াল মাদ্রিদে, আবার তারই সাবস্টিটিউটরা কি হলো সেখানে। এক্স্যাক্টলি, এবং সেই সাবস্টিটিউটের কথা আপনি বলছিলেন আর্দা গুলার, এবং তার একটা কর্নার থেকেই চুয়ামেনি একটা আনমার্কড অবস্থায় ছিলেন, তিনি যে হেডটা করলেন সেটা আসলে ঠেকানোর মতো অবস্থায় ছিল না বার্সেলোনা গোলরক্ষক ভয়জাক সেজনির জন্য। এবং তখন রিয়াল মাদ্রিদ ম্যাচে যেভাবে ডমিনেট করাটা শুরু করলো, বার্সেলোনা সমর্থকরা নিশ্চিতভাবেই একটু হলেও ভয় পেয়ে গিয়েছিলেন, এবং ম্যাচে তখন খুব বেশি সময়ও বাকি নেই, রিয়াল মাদ্রিদ 2-1 ব্যবধানে লিড করছে। বার্সেলোনার জন্য একটা অশনি সংকেত কিন্তু ছিল, তবে বার্সেলোনার হয়ে সেই অশনি সংকেতকে উড়িয়ে দিয়েছিলেন দুই স্প্যানিয়ার্ড লামিন ইয়ামাল এবং ফেরান তোরেস। লামিন ইয়ামালের চমৎকার একটা লং বল, যেটা অনেকটা তিনি তার মিডফিল্ড থেকে আমরা দেখেছিলাম এগিয়ে দিতে, এবং সেক্ষেত্রে ফেরান তোরেস চমৎকার একটা রান তিনিও নিয়েছিলেন, রুডিগারকে তিনি পরাস্ত করেছিলেন, পাশাপাশি সামনে এগিয়ে আসা যে কোর্তোয়া তাকেও আসলে তিনি ফার্স্ট টাচেই বোকা বানালেন, একটা চমৎকার একটা ফার্স্ট টাচ নিয়ে তিনি সরে গেলেন বক্সের ভেতরেই, কোর্তোয়ার সেক্ষেত্রে কিছুই করার ছিল না। এবং এরপরেই আমরা দেখলাম যে ফেরান তোরেসের একটা চমৎকার ফিনিশিং, যেটা আসলে রুডিগার শেষ মুহূর্তে স্লাইডিং করার চেষ্টা করেও আসলে বলটাকে আটকাতে পারেননি। বার্সেলোনা অন্তত এটা ইনশিওর করলো যে এই ম্যাচটা 90 মিনিটের মধ্যে তারা পরাজিত হচ্ছে না, ম্যাচটা যাচ্ছে এক্সট্রা টাইমে। এক্সট্রা টাইমেই আমরা যেটা দেখলাম 117তম মিনিটে বার্সেলোনার জন্য ম্যাজিক মোমেন্ট, এবং লুকা মদ্রিচের একটা ভুল পাস, ব্রাহিম দিয়াজের বলটা রিসিভ করতে না পারা, জুলস কুন্দের প্রেজেন্স অফ মাইন্ড, সেখান থেকে চমৎকারভাবে বলটা রিসিভ করে চমৎকার দুটো টাচ দেখলাম আমরা। এরপরে একটা অসাধারণ শট, যেটা থিবো কোর্তোয়ার আসলে সেভ করার কোনো ধরনের সুযোগ ছিল না। বার্সেলোনা অনেকটাই যেন সেই সময় ম্যাচটা তাদের পকেটে পুরে নিয়েছিল। অবশ্যই জুলস কুন্ডের গোলটার কথা আগে আমি যদি কার্লো আনচেলত্তির সাবস্টিটিউশন জিনিয়াসটার কথা বলি, আমি আগেও একটু বলেছি, তারপর আবার মনে করে দিতে চাচ্ছি যে জুড বেলিংহাম যখন খেলছিলেন তখন আসলে জুড বেলিংহাম আসলে বল ভালো পায়ে রাখতে পারে, কিন্তু তার স্পিডটা কিন্তু তার জন্য একটা অবস্ট্যাকেল হয়ে যায়। তিনি কিন্তু এই কাউন্টারে যখন খেলছেন তিনি কিন্তু এত দূর দ্রুত বলটা নিয়ে উঠতে পারেন না, যেখানে ভিনিসিয়াস এবং রদ্রিগো বা এমবাপ্পেকে দেখা যায় খুবই কুইকলি খুবই স্মুথলি শিফট আউট করে, তার লক্ষ্য থাকে ভিনিসিয়াস বা রদ্রিগো বা এমবাপ্পে। তো সেক্ষেত্রে পুরোটা প্রথমার্ধে কিন্তু জুড বেলিংহাম এই দায়িত্বটা পালন করছিলেন, তাকে স্ট্রাগল করতে দেখা গেছিল, আলটিমেটলি রিয়াল মাদ্রিদ কিন্তু স্ট্রাগল করেছে। 55 মিনিটের মাথায় যখন জুড বেলিংহামকে একটা ফ্রি রোল দেওয়া হলো, কিভাবে মদ্রিচকে নামালেন এবং আর্দা গুলারকে নামালেন, তারা যখন মিডফিল্ডের দায়িত্বটা নিলেন, অর্থাৎ মদ্রিচ সেই বল ক্যারির দায়িত্বটা নিলেন বা থ্রু বলগুলো বের করার দায়িত্বটা নিলেন, জুড বেলিংহাম তখন কিন্তু আরও উপরে উঠতে থাকেন, এবং এর ফলশ্রুতিতে কিন্তু রিয়াল মাদ্রিদ একটা লিড নিয়েছিল ব্রিফলি। অ্যান্ড এই লিডটার জন্য আসলে রিয়াল মাদ্রিদ এতটা দারুণ খেলবে এটা আসলে অনেকেরই কল্পনার বাইরে ছিল, কারণ রিয়াল মাদ্রিদ কিন্তু আপনারা জানেন ইনজুরি জর্জরিত একটা টিম, এবং কার্লো আনচেলত্তি কিন্তু অনেকটা ব্রাজিলের সাথে কনফার্ম করে ফেলেছেন, অনেকটা সাইকোলজিক্যাল একটা ঝামেলা চলছিল রিয়াল মাদ্রিদের মধ্যে, কিন্তু এর মাঝখানেও রিয়াল মাদ্রিদ যা করলো সেটা আসলে ইনএভিটেবল। কিন্তু অ্যাকচুয়ালি মনে হচ্ছিল এই সাবস্টিটিউশনগুলো ঠিক করবে, অর্থাৎ যদিও মানে এক্সট্রা টাইমের প্রথম হাফ দ্বিতীয় হাফে কিন্তু দুই দলের থেকে কিন্তু বড় রকম ফ্যাটিক দেখা গিয়েছে, মানে অনেক কুবার্সিকে কিন্তু দেখা গিয়েছে বল পায়ে নিয়ে দাঁড়িয়ে থাকতে, কেউ তাকে প্রেস করছে না, এবং আবার রিয়াল মাদ্রিদকেও দেখা গেছে যে বার্সা তাকে প্রেস করতে পারছে না। অর্থাৎ এই গেমটা কতটুকু মানে এক্সস্টিং ছিল দুই টিমের জন্য সেটা কিন্তু বোঝা গিয়েছিল। সেক্ষেত্রে
দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড জুলস কুন্ডেকে কেন এভাবে প্রশংসা করছি, কারণ তিনি 100রও বেশি ম্যাচ বার্সার হয়ে কন্টিনিউয়াসলি স্টার্ট করেছেন উইদাউট এনি ব্রেক, এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু তিনি অসাধারণ খেলেছেন এক্সেপ্ট ফর দ্য মায়োরকা ম্যাচ। সেই ম্যাচে কিন্তু তিনি প্রথমবারের মতো বেঞ্চ হয়েছিলেন, এবং এই ম্যাচে 116 মিনিট খেলার পর একটা প্লেয়ার যখন এরকম অ্যাজিলিটি নিয়ে বলটাকে রিসিভ করে, মদ্রিচের পাসটা যথেষ্ট ব্রাহিম ডিয়াজকে তিনি উদ্দেশ্য করে দিয়েছিলেন। ব্রাহিম ডিয়াজ একটু আনঅ্যাওয়্যার ছিলেন এই ক্ষেত্রে, কিন্তু যখন পাসটা তিনি মদ্রিচ যখন এখান থেকে পাসটা দিলেন তখন জুলস কুন্ডে তিনি বলটাকে তিনি আসলে সিনেই ছিলেন না, তিনি অ্যাকচুয়ালি সিনে ছিলেন না, তিনি হাফ লাইনের মোটামুটি কাছে ছিলেন, অর্থাৎ ফ্রেমে কিন্তু তাকে দেখা যায় না। তিনি যখন আসলেন, অর্থাৎ যে এই যে ক্ষিপ্রতা, এটাই আসলে তাকে মানে আউটস্ট্যান্ডিং করে ফেলছিল, এবং ক্ষিপ্রতার পর তার যে টাচটা, ওই টাচেই কিন্তু বলটা একদম শুটিং পজিশনে চলে যায়, এবং এরপর ওই জায়গা থেকে তিনি যে শ্যুটটা চালালেন, ইট রিমাইন্ড মি দ্য লিও মেসিস গোল অ্যাগেন্স্ট মেক্সিকো, অ্যান্ড দ্যাট ওয়াজ লাইক ইনএভিটেবল। করতে অনেক মানে হাইটের দিক থেকে অনেক লম্বা একটা প্লেয়ার, কিন্তু তিনিও কিন্তু বুঝে উঠতে পারেননি যে এত পারফেক্টলি বলটা যাবে। জুলস কুন্ডের হাতে দুটো অপশন ছিল, বার্সা সমর্থকরাও হয়তো ভাবছিলেন, এবং কি বলবো পণ্ডিতরাও বলছিলেন যে তিনি হয়তো পাস দিতে পারতেন, একটা ভালো প্লেয়ার রাফিনহা বা অন্য কাউকে খুঁজে নিতে পারতেন, বা ফেরান তোরেসকেও, বাট জুলস কুন্ডে শ্যুটটা চালানো নিজের উপর বিলিভ করলেন। অ্যান্ড ডু ইউ রিমেম্বার দ্যাট ম্যাচ, ম্যান সিটির সেই গোলটা, ম্যান সিটির সেই কোম্পানি ডোন্ট শুট অ্যান্ড সেটাই আসলে নিজের উপর বিশ্বাস করলে এরকম একটা বড় ম্যাচের মোমেন্ট আমি কিন্তু যে কেউ ঘুরিয়ে দিতে পারেন। জুলস কুন্ডে সেটা প্রমাণ করলেন, এবং এই কুন্ডের গোলেই কিন্তু বার্সেলোনা ট্রেবলের দিকে অনেকটা এগিয়ে গেল। প্রথম শিরোপা কোপা দেল রে, সামনে দুটো পরীক্ষা, এই সামনের উইকেই হয়তো ইন্টার মিলানকে ফেস করছেন তারা, এবং এর পরে 11 তারিখে কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই লিগ ডিসাইডার ক্লাসিকো। সো বার্সার সামনে অনেক বড় পরীক্ষা। গতকালকে দেখা গেছে বার্সা একটু ফ্যাটিক জনিত সমস্যায় ভুগছিলেন, তো দেখা যাক আসলে কি হয় বার্সা। এক্স্যাক্টলি, এবং যেটা আপনি বলছিলেন ম্যাচের দ্বিতীয়ার্ধে কিন্তু বার্সেলোনা বেশ স্ট্রাগল করেছিল, যখন রিয়াল মাদ্রিদ তাদের চমৎকার কিছু সাবস্টিটিউশন নামালো, এবং তাদের বেঞ্চ কিন্তু যথেষ্ট সমৃদ্ধ। আমরা যেটা দেখছিলাম যে এমবাপ্পে নামছেন, মডরিচ নামছেন, আর্দা গুলাররা নামছেন বেঞ্চ থেকে, তাদের বেঞ্চটা বেশ সমৃদ্ধ। আমি এই ব্যাপারটা নিয়ে একটু আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে যখন এই চেঞ্জগুলো করলেন কোচ কার্লো আনচেলত্তি, এরপরে আসলে রিয়াল মাদ্রিদের যে ফরমেশনটা বা ট্যাকটিক্সটা আসলে কেমন ছিল সেই সময়টা যদি আমরা দেখি, সেক্ষেত্রে ভালভার্দে অবশ্যই ছিলেন রাইট ব্যাক হিসেবে, অ্যাসেন্সিও এবং রুডিগার সেন্টার ব্যাক, লেফটে আমরা দেখেছিলাম ফ্রান গার্সিয়াকে, কিন্তু মিডফিল্ডটা যেটা আমরা ফার্স্ট হাফে তাদেরকে দেখছিলাম যে একটা ফ্ল্যাট মিডফিল্ড খেলতে, 4-4-2 একদম ফ্ল্যাট ছিল, সেকেন্ড হাফে আমরা দেখেছিলাম একটা ডায়মন্ড মিডফিল্ডে তাদেরকে শিফট করতে। এবং খুবই ইন্টারেস্টিংলি এই মিডফিল্ডের বাম পাশে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র, যিনি মোটামুটি এই টাচ লাইন বরাবরই আসলে অবস্থান করছিলেন, এবং এই যে ফরওয়ার্ডদের মধ্যে যে বাম পাশের ফরওয়ার্ড, লেফট সাইডেড ফরওয়ার্ড আমরা বলতে পারি, সেখানেই ছিলেন কিলিয়ান এমবাপ্পে, এবং ডান পাশে আমরা দেখেছিলাম সেক্ষেত্রে আর্দা গুলারকে, এবং যেটা আপনি বলছিলেন এই ক্ষেত্রে জুড বেলিংহামের কথা, তিনি ছিলেন এই দুজনের একটু পেছনে, বা আমরা বলতে পারি যে একেবারে ডায়মন্ডের টপে। এর পাশাপাশি চুয়ামিনি তো অবশ্যই ছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, এবং তার পাশে ছিলেন লুকা মদ্রিচ। অর্থাৎ যদি আমরা ফরমেশনটা দেখি, সেক্ষেত্রে অনেকটা এমন একটা ফরমেশন ছিল যেখানে তারা আসলে যখন তাদের পায়ে বল থাকছিল না সেই সময়, এবং বার্সেলোনা মিডফিল্ড যখন বলটা কন্ট্রোল করার চেষ্টা করছে, তারা কিন্তু অনেকটাই ন্যারো ডাউন করে বল খুব দ্রুত কাউন্টার প্রেস করে বল কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। এবং আমরা দেখছিলাম যে প্রথমার্ধে বার্সেলোনার সেরা খেলোয়াড় পেদ্রি, তিনি কিন্তু দ্বিতীয়ার্ধে অনেকটাই স্ট্রাগল করছিলেন, এবং তার পা থেকেও কিন্তু জুড বেলিংহামকে দেখেছি যে বল কেড়ে নিয়ে যেতে, এবং এরপরে তিনি বলটা কেড়ে নিয়ে কিন্তু খুব দ্রুত পাস করে দিচ্ছিলেন ভিনিসিয়াস এবং এমবাপ্পের জন্য, যারা তাদের স্পিড কাজে লাগিয়ে আসলে বার্সেলোনার রক্ষণকে তটস্থ করে রাখছিলেন, এবং সেখান থেকেই বেশ কয়েকটা সুযোগ আসলে তৈরি হচ্ছিল। সেজনিকে আমরা দেখেছিলাম বেশ কয়েকবার ডাবল সেভ দিতে, কোনো বার তিনি আসলে বেশ ভালো কিছু সেভ দিয়েছেন, যেখানে কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র তারা গোল স্কোরিং অপরচুনিটিও কিন্তু তৈরি করছিলেন। এর বাইরে আর্দা গুলারের সেই সেট পিস যে থ্রেটটা, সেটার কথাও তো আমরা অবশ্যই এক্ষেত্রে বললাম। সব মিলিয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধটা আসলে রিয়াল মাদ্রিদ যথেষ্ট ডোমিনেট করেছে, এটা বলতেই হবে। প্রথমার্ধ বার্সেলোনা যতটা ডোমিনেট করেছে, রিয়াল মাদ্রিদ অনেকটা সমান পরিমাণ ডোমিনেটই আসলে দ্বিতীয়ার্ধে করেছে, এবং সে কারণেই আসলে আমরা 90 মিনিট শেষে একটা 2-2 স্কোর লাইন দেখেছি। শেষ মুহূর্তে জুলস কুন্দের সেই চমৎকার গোল, 3-2 ব্যবধানে বার্সেলোনা জিতে কোপা দেল রেটা তাদের প্রথম যে শিরোপাটা, সেটা তারা তাদের বগল দাবা করলো, এমনভাবে আমরা বলতে পারি।